2 নাইট 3 ডেজ অফবিট বোলপুর ট্যুর আমরা বেরিয়ে পড়েছি। এই সার্কিটটা গাড়িতে ট্যুর করতে পারলে ভালো হয়। দুর্গাপুরের মুচিপাড়া থেকে মুচিপাড়া শিবপুর রোড, যেটা অজয় নদীর ঘাট পর্যন্ত গেছে, ওই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। যারা ট্রেনে আসবেন দুর্গাপুর স্টেশনে নেমে গাড়ি ভাড়া করবেন, অথবা বোলপুর স্টেশনে নেমে অটো বা টোটো করে নেবেন, যেটা আমি ধীরে ধীরে পরে বলছি। 1 ডজন স্পট আমরা কভার করব। তার মধ্যে 2টো নাইট স্টে, এবং 2টো নাইট স্টেই হবে আনকমন। অজয় নদী ক্রস করে জয়দেব মন্দির, এখানে মিনিট 10 দাঁড়ান, মন্দির চত্বরটা পরিক্রমা করুন, 1 কাপ চা খান, আবার বেরিয়ে পড়ুন উড ফসিলস পার্কের উদ্দেশ্যে। অজয়ঘাট থেকে ইলামবাজার মোটামুটি 12 কিলোমিটার। ইলামবাজার থেকে বোলপুরের রাস্তা ধরুন, 3 থেকে 4 কিলোমিটার গেলেই হল্লা মোড়, ওখান থেকে ডান দিকে বাঁক নিন, জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই আমখই গ্রাম। আমখই গ্রাম, বীরভূম। উড ফসিলস পার্ক ঢুকতেই চোখে পড়বে বিশ্ব বাংলার লোগো, এবং পরিবেশটা একদম শান্ত, নিরিবিলি, নির্জন, একটা গ্রামের মধ্যে। এখানে যে কালারগুলো দেখছেন, এই কালারগুলো কোনো কোম্পানি তৈরি না, এটা হচ্ছে ন্যাচারাল কালার। পুকুর খনন করার সময় যে ফসিলসগুলো বেরিয়েছে, এই ফসিলসের মধ্যে ছিল এই কালারগুলো। উড ফসিলস পার্ক, প্রচুর ফসিলস এখানে উদ্ধার হয়েছে পুকুর কাটার সময়, কিন্তু এগুলো ঠিক আমরা বুঝতে পারছিলাম না। এছাড়াও এখানে বিভিন্ন রকম ভেষজ গাছ রয়েছে, তাই আমরা শরণাপন্ন হলাম রামপ্রসাদ বাউরি, ওখানকার কেয়ারটেকার। উনি এই পার্কের শুরু থেকে এখানে আছেন, ওনার মুখেই আমরা বিস্তারিত পার্ক সম্বন্ধে জানলাম। এই যে ঝিকঝিক করছে দেখেছেন, এই হচ্ছে ডায়মন্ড। এইদিকে মারুন, দেখুন, দেখতে পাবেন, কিন্তু এই ডায়মন্ড আর কিন্তু হবে না, এর মাটির প্রেসারে দরকার ছিল। এই দেখেন, এই দেখুন কয়লা, এই যে কয়লা, এটা কয়লা করতে টেম্পারেচার লাগে, প্রেসার লাগে। এখন প্রেসারটা রিলিজ হয়ে গেছে বলে ওই ডায়মন্ড গুলো আর সাইজে বাড়বে না। হ্যাঁ, এ তো মাটির থেকে উঠে গেছে, এ তো মাটির প্রেসারে দরকার ছিল, আর টেম্পারেচারও পাচ্ছে না, প্রেসারও পাচ্ছে না। স্বর্ণলতা, এর কোনো গোড়া নাই, না। আমি বিরোধিতা, আপনাকে বলি একটা কথা, ভাই একটু নামটা বলো। সুকল মুর্মু। আমার সুকন মুর্মু। সুকল মুর্মু। সুকুল মুর্মু। আর দিদি তোমার? তোমরা তো শুনেছি অনেক কিছু করো, বিশ্বভারতীতে নাচের ক্যাপ্টেন তুমি। তো বলো একটু শুনি আমরা। আর বলতে ওই কয়েকদিন আগেই বাদনা পরব হয়ে গেল, সেই সুর, সেই রেশ এখনো রয়ে গেছে। সেই সুরের রেশ উনি ধরেছেন। ভিতরে ন্যাচারাল কালার। আচ্ছা, বলে কি করে? ওই তো বলেটা কি করে সেটাই হচ্ছে কথা। বললে কি করে দেখতে পাবে। একটু আগে পার্কে ঘোরার সময় দেখিয়েছিলাম ন্যাচারাল কালার পকেট, সেই কালার পকেট উনি দেখাচ্ছেন। একজন আগে দেবো, কিন্তু নিয়ে ছবি তুলে রেখে দেবে। দাও ওই বাঁহারটা দাও। মুখে বলার দেখা এক নয়। এই দেখো ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার উনি পাথর থেকে বের করলেন, যে হাতে একটুখানি লাগিয়ে দিলেন, কালারটা দেখুন। কারুর সঙ্গে কেউ হবে না, সবগুলো কালার ডিফারেন্ট, সব কটা কালার ডিফারেন্ট। মাটি খনন করার সময়
মাটি খুঁড়ে এগুলো বাড়ায়। উনি ওই দেখো ওনার সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে বলে উনি নিজের উদ্যোগ নিয়ে আমাদের দেখাচ্ছেন এগুলো। কারোর সঙ্গে কেউ হবে না মা। দেখুন এক একটা পাথরের এক এক রকম রং, কি অপূর্ব দেখো। কারোর সঙ্গে কেউ মিলছে না। কোনো এশিয়ান পেন্টস, বার্জার, ডিউলাক্স কেউ এই রং আপনাকে দিতে পারবে না। প্রকৃতি প্রকৃতি আপনাকে পারে একমাত্র এই রং দিতে। এক একটা রং হ্যাঁ কারোর এক এক সঙ্গে কারোর রকম। মিলছে না। সবগুলো ওই পাথর থেকে বেরোচ্ছে। পাথর না, ফসিলস, ফসিলের থেকে ন্যাচারাল কালার। তার থেকে ন্যাচারাল কালারগুলো আসছে। হ্যাঁ দেখো খুব এটা আরেকটা কালার। অনেক দামে। ওকে দিয়ে যাও বাইরে চাপে নিয়ে চলে আসবে যাবে না দেখছি আসবে এই যে দেয়ালের কালার ডিজাইনগুলো দেখছেন, এই কালার দিয়ে এগুলো কালারিং করা। এগুলো কোনো কোম্পানির পেন্টিং দিয়ে নয়, ন্যাচারাল ফসিলস যেগুলো ছিল সব কালার পকেট থেকে নেওয়া কালার এগুলো। একটা রকম কালার কোন কালার এইগুলো এই কালারগুলো জলে দিলে ভেসে যাবে। ও আচ্ছা আচ্ছা এই কালার একমাত্র গোলা হবে বাচ্চা ছেলেকে সাবু খান না, সেই সাবুকে কিন্তু মধ্যে গুলতে হবে, ও তবে ওই রকম লেগে আচ্ছা 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 উনি খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। এই কালার পকেট থেকে কালারগুলো পাউডার আকারে বের করানো হয়, জলে গোলা নয়, এগুলো সাবুর সঙ্গে গুলতে হয়। তাহলে ওকে দেয়ালে স্টিক করে থাকবে এবং রংটার ঔজ্জ্বল্য আসবে। কি 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 দেখ এইটা এই ধারিয়ে দিচ্ছি, এখানটাতে দে এর সঙ্গে হবে না। ও আচ্ছা আচ্ছা আমি এখানে 28 রকমের কালার পেয়েছিলাম। বাপ রে উনার কালেকশানে এরকম 28 রকমের কালার আছে। কি কি ডগি না নো সব ফসিলে থেকে পাওয়া। ডগি কিছু ডগের কাছে যেও না এই কালার এখনো আছে এলোরা, গোহা চিত্রে, অজন্তায়। আর বীরভূমে আছে শুধু কালিঙ্কিঙ্ক রায় রুমে। আচ্ছা তবে তো এটা লাল মাটির দেশ। তাহলে এই সবুজটা এই সবুজ যে রয়েছে সব এইগুলো আমার ডিপার্টমেন্ট নিয়ে গিয়েছে, এইগুলোকে এখনো পর্যন্ত রিসার্চ করছে। অজন্তা ইলোরায় যে আপনারা গোয়া চিত্র দেখেন, সেই ফসিলসের কালার দিয়ে ওগুলো করা। এই যে কালো ছিল, এই যে একবারে কালো। বিভিন্ন রকম কালার পকেট। নিয়ে এসো কানটা। হ্যাঁ ঝনঝন করছে এর ভিতরে ন্যাচারাল কালার। এই যে পাথরটা ওনার হাতে আছে, এর ভেতরে একটা কালার পকেট আছে, আওয়াজ জোরের মতো এবং যখন নাড়াচ্ছে ওটা, তখন ভেতরে সেই রংটা নড়ছে, সেটার আওয়াজ জাস্ট নারকেলের মতন। সেই জন্যে স্যার আপনাকে বলি, এখানে কোনো গাইডলাইন নাই। উড ফসিলস পার্ক দেখা সঙ্গ হলো আমাদের বোলপুরের পরবর্তী গন্তব্য সুরুল সুরুল রাজবাড়ি। রাজবাড়ি, বর্তমানে বড় বাড়ি নামে খ্যাত। প্রকৃত অর্থে এটা কোনো রাজবাড়ি নয়, কোনো রাজাও এখানে থাকতেন না। এটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। বোলপুর সুরুল রাজবাড়ি ভিজিট করতে আমরা চলে এসেছি। জাস্ট গেটের সামনে, আস্তে আস্তে ভেতরে ঢুকবো। সুরুল রাজবাড়ি। বিশাল বাড়ি, ওপাশে মন্দির আছে। ঠিক বড় বাড়ির পাশেই এরকম একটা দুর্গা মণ্ডপ, সারি সারি ঘর নিচে এবং উপরে। পুরো টেরাকোটার কাজ করা, দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি বানানো। আমাদের পরবর্তী গন্তব্য বোলপুরের
ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমরা আজকে হ্যালো এভরিবডি, আমরা এখন চলে এসেছি বোলপুর মুলুকের আজকের রাত্রিবাস এখানেই হবে। এখানে থাকার প্রচুর ঘর আছে, এসি, নন এসি, ডরমিটারি, সব ধরনের ঘর পাবেন। এবং এখানকার পরিবেশটাও ঘরের স্ট্যান্ডার্ড, ঘরের দাম খুবই কম। একটু আগের থেকে কথা বলে আসবেন, মূল মন্দির না হলে এখানে এখন দুপুরে আরতি চলছে, অবশ্যই আমরা এখন খাওয়ার জন্য ডাইনিং হলের দিকে যাচ্ছি। গোমাতা মন্দির আশ্রমের নিজস্ব, এবং সত্যি এটা দর্শনীয়। বিশাল এদের ব্যবস্থা, 300-র উপরে গরু আছে, দুধ দেওয়ানো, রক্ষণাবেক্ষণ, এবং সেই গরুর গোবর থেকে যে গ্যাস তৈরি হয়, গোবর গ্যাসের প্ল্যান্ট, সব কিছু এখানে। বিকালবেলায় চা খেতে খেতে মহারাজের সঙ্গে আলাপ আলোচনা, আশ্রম সম্বন্ধে অনেক কিছু জানুন, গল্প করুন, সময়টা খুব ভালো লাগবে। মোটামুটি কতদিন হলো আপনার এই আশ্রমটা কাজ শুরু হয়েছে? এটা 2001 সালে। সকালবেলা ব্রেকফাস্ট করে আশ্রম থেকে বেরিয়ে পড়ুন। পরের গন্তব্য কঙ্কালীতলা সতীপীঠ, মেইন গেট। আই লাভ কঙ্কালীতলা। কঙ্কালীতলা মূল মন্দির, ওপরে কার্নিশে সতী যখন দক্ষযজ্ঞ হয়, সতীর শরীরের বিভিন্ন অংশ যেখানে যেখানে ছিটকে পড়েছিল সেই জায়গার নাম এবং কোন অংশ পড়েছিল তার ডিসপ্লে ওপরে মন্দিরের 3 দিকে দেওয়া আছে। কোপাই নদীর ঘাটে কিছুক্ষণ বসে বিশ্রাম নিন, মনটা জুড়িয়ে যাবে। এখানে মায়ের কোনো মূর্তি নেই, সামনে দাঁড়ান, নিষ্ঠা ভরে পুজো দিন। পুজো দিয়ে বাবু ঠাকুরের কাছে কিছুক্ষণ বসুন এবং এই সতীর যে অংশ এখানে পড়েছে এই মন্দির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। চারপাশটা একবার ঘুরে দেখুন। শিব মন্দির, কামাখ্যা মায়ের মন্দির, আরও জগন্নাথের রথ, আরও অনেক কিছু আছে। আমাদের পরবর্তী গন্তব্য আহমদপুরের ভগবতীপুরের কন্টেনার ফার্ম স্টে। এটা একটা নতুন কনসেপ্ট, সাধারণ হোটেল এগুলো নয়, এগুলো সব কন্টেনার। শিপিং পারপাসে যে কন্টেনার ব্যবহার হয় সেই কন্টেনার দিয়ে এরা রুমস বানিয়েছে, থাকার জায়গা করেছে। একটা অভিনবত্ব, একটা নতুন স্বাদ এখানে এসে পরখ করুন। এবং আমাদের আজকের রাতে থাকার জায়গা এখানেই। ইয়েলোটা 1 নম্বর, গ্রিন 2 নম্বর, এপাশে দুটো আছে,
3, 4, টোটাল 4টে কন্টেনার। আর একটা কন্টেনার এখানে ক্যান্টিন কাম কিচেন। এপাশে এগিয়ে এলে সুইমিং পুল। সুইমিং পুলের পাশে বসে চেয়ার্স রাখা আছে, আপনি এখানে সানবাথ নিতে পারেন। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম হাঁসুলি বাঁধ দেখার উদ্দেশ্যে। হাঁসুলি বাঁধ সেই নস্টালজিক ব্যাপারটা কিছুই না, নদী এখানে আঁকা বাঁকা হয়েছে, একদম ইউ শেপের, ইউ এর নিচের মতন এখানে এসছে। আর একটা ব্যাখ্যা হচ্ছে মেয়েদের গলায় যে হাড় থাকে, সে হাড়ের মতো ডিজাইনটা, এইখান থেকে বাঁকটা শুরু হচ্ছে। নদীটা ওদিক থেকে এসে এইখানে এসে বাঁকটা নিয়েছে। ওপাশের ল্যান্ডটাকে কল্পনা করুন, আর মহিলার গলা, তার গলার হাড়, এই নদীটা, যার জন্য নাম হয়েছে হাঁসুলি বাঁক। দুই নদীর সঙ্গম স্থল, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। দেখুন একটা ওয়াই শেপ হয়ে আছে, বাঁ দিকেরটা কোপাই, ডান দিকেরটা বক্রেশ্বর, দুই নদীর মিলন, কোপাই বক্রেশ্বর। সবাই অ্যাকচুয়ালি বলে এইটা কি কোপাই বক্রেশ্বরটাই, কিন্তু আমরা এই গ্রামেরই ছেলে, নদী তারাশঙ্করের পাড়াতে এই মন্দিরগুলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গ্রাম, তার আতুর ঘর, তার জন্মভিটে এবং তার বাড়ির সামনে যে পৈতৃক মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো দর্শন করে আমরা আস্তে আস্তে তার আতুর ঘর দেখার জন্য ভেতরে যাব। গোপাল আর ইয়ে মঞ্জু, হ্যাঁ বললাম আমার সামনে হচ্ছে ওনার ছবিটা নেবে। আমরা ধাসি দেবতার সামনে দাঁড়িয়েছিলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ভিটে বাড়ি, সে বাড়ির অন্দরমহল। ওনার বাড়ির নিত্য পূজা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সংগ্রহশালা, আপনারা এই সংগ্রহশালা দেখতে আসবেন 11টা থেকে বিকাল 5টার মধ্যে। আমাদের এর পরের গন্তব্য ফুল্লরা সতীপীঠ, যেখানে শিবাভোগ নিচের ঠোঁট পড়েছিল। ফুল্লরা সতীপীঠ 51 পীঠের অন্যতম। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে মায়ের 51 পীঠের অন্যতম একটা পীঠ। এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল, নিম্ন অষ্ট বা অষ্ট করেছিল। কাশী নামে এক সন্ন্যাসী ছিলেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি মহারাজ। তিনিই প্রথম মাকে যোগ সাধনের মাধ্যমে দেখা পান কোনো এক মাঘী পূর্ণিমার তিথিতে। সেই থেকে মাঘী পূর্ণিমার দিনটি, মাঘ মাসের যে পূর্ণিমা, সেটি আমাদের কাছে মানে মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়। এবং
15 দিন ব্যাপী এখানে মেলা হয়। এবার আর প্রত্যেক দিন আমাদের এখানে মানে পূজা অর্চনা হয়ে আসছে, আরতি হয় সন্ধ্যাবেলায়, এরকম করে চলছে। এটা মেলাটা হয় কবে? মাঘী পূর্ণিমা দিন। মাঘী পূর্ণিমা। আচ্ছা, এই যে এইটা পাথরটা আছে, এটা কি রূপে আছে? এটা স্বয়ং বসিলা, এটা কেউ ম্যাট না, এটা কচ্ছপ আকৃতি বা কুর্মাকৃতি বলতে পারেন। কুর্মাকৃতি। ফুল্লরা মাতা মন্দির দর্শন সেরে আমরা ফিরে এলাম আজকের রাতের আশ্রয় ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে। সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে বারবিকিউ, চিকেন পনির বারবিকিউ চলছে, একসঙ্গে জমিয়ে আড্ডা মারুন যতক্ষণ না ডিনারের টাইম হচ্ছে। গুড মর্নিং। আজকে থার্ড ডে, তৃতীয় দিন। আজকেই আমাদের এই ট্যুরের শেষ দিন। সকালবেলায় উঠে একদম এই কন্টেনার ফার্মস্টের সঙ্গেই রবীন্দ্র নজরুল শিশু উদ্যান, খুব সুন্দর একটা পার্ক। মর্নিং ওয়াকটা ওখানেই আজকে সেরে নিন। শিশু উদ্যান অমরপুর, রবীন্দ্র নজরুল। এখানে এন্ট্রি ফি 10 টাকা, বোটিং করলে 20 টাকা। আমাদের এন্ট্রি ফিটা লাগেনি, কারণ আমরা এই রিসর্টে আছি। এই রিসর্টে থাকলে এন্ট্রি ফি লাগে না। বাচ্চাদের খেলার সব রকম উপকরণ এখানে মজুদ আছে। শিশু উদ্যানের ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। সুন্দর সুন্দর গাছ, অদ্ভুত সুন্দর। তার সঙ্গে এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে এই রিভিউ সম্বন্ধে আমি একটা কথাই বলতে পারি, জোর গলায় বলছি, এদের আতিথেয়তা, সার্ভিসেস এবং ফুডস একদম বাঙালি ঘরানার খাবার, আনকমন খাবার, যেগুলো আপনি কোনো হোটেল বা বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে পাবেন না। বিভিন্ন রকমের, একদম ঠিক, বাটা ভাজা, ভিডিও। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। আজ এই ট্যুরের শেষ গন্তব্য অতি পরিচিত, সবার প্রিয় সোনাঝুরির হাট। রাস্তার মাঝখানে কোথাও একটা লাঞ্চ করে নিতে পারেন, লাঞ্চ করে ঢুকতে পারেন, অথবা মেলা ঘুরে লাঞ্চ করতে পারেন। সোনাঝুরির হাট। প্রচণ্ড ভিড় আজকে। অ্যাকচুয়ালি আজকে রবিবার।
প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে বাজার আজকে। সব পেয়েছি। প্রচুর ফান গেমস এখানে এসছে। চায়ের দোকান, আখের রস, লস্যি, আর যেদিকে তাকাচ্ছি শুধুই দোকান, শুধুই দোকান। আর জায়গায় জায়গায় 5-7-8 দূর দূরে সাঁওতালি নাচ। পুরো সোনাঝুরির যে বাগানটা, বাগান না জঙ্গলই বলা যায়, পুরো জঙ্গল ভর্তি হাট আজকে। যতক্ষণ খুশি এই মেলায় ঘুরুন। পুরো মেলাটা ঘুরতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। আপনার বাড়ি ফেরার তাড়া আছে, সেই মতো সময় ঠিক করে নিয়ে বেরিয়ে পড়ুন, ঠিকভাবে ভালোভাবে বাড়ি পৌঁছে যান। যারা ট্রেন ধরবেন তারা ওখান থেকে টোটো ধরে সোজা বোলপুর স্টেশনে চলে যান। গুড বাই। এরপর আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গা নিয়ে। ভালো থাকবে। একই ছবি, ডান দিক দিয়ে গলি, বাঁ দিক দিয়ে গলি, ওইদিকে গলি, সেদিকে গলি, পুরো বাগানটা জুড়ে হাট। সাঁওতালি নৃত্য, বাউল গান, জমজমাট মেলা, জমজমাট। হ্যাঁ, মনে হচ্ছে ডিল ফাইনাল হলো, মনে হচ্ছে ডিলটা ফাইনাল হলো। পার্সে যখন হাত গেছে তখন হচ্ছে। Don't wanna sleep in, 'cause I got something to prove.